हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার উপস্থিত নতুন একটি অনলাইন প্রেডিকশন নিয়ে, একজন জাতকের অনলাইন প্রেডিকশন। এই জাতকটি কর্মসূত্রে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন, যদিও এর দাদা আমার কাছে প্রেডিকশন করতে এসেছিলেন, প্রেডিকশন করিয়েছিলেন, রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলেন এবং এর বাড়ির অন্যান্য সদস্যরাও আমার কাছে এসেছিলেন এবং তারা নানাভাবে উপকৃত এই জাতকটি নিজের মুখেই জানিয়েছে। আজকে এই জাতকটির অনলাইন প্রেডিকশন আমি করব। এই অনলাইন প্রেডিকশনটি একটু গল্পের ছলে আজ আমি করব, কেননা এই জাতকটি আমার কাছে কেবলমাত্র প্রেডিকশন শুনতে চাননি, তিনি আমার মতামত, তিনি আমার শাসন, তিনি আমার দৃষ্টিভঙ্গি সমস্ত কিছুর দ্বারা তার সামনের পথটাকে বলার জন্য অনুরোধ করেছে। এই জাতকটি আমার সন্তান তুল্য, তাই অনুরোধ কথাটাকে আমি এক্ষেত্রে বললাম, আদেশ বললাম না, বা আমি ফিস দিয়েছি বলতে হবে এই মানসিকতা তার নেই। ছেলেটি ভালো ছেলে। এখন প্রবলেম যেটা হচ্ছে, এই ছেলেটির বয়স কিন্তু এখনো 30 বছরও নয়, কিন্তু এই ছেলেটি জানিয়েছে তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সঠিক মতন জানা নেই। মানে আছে একটা, যেমন ধরুন স্কুল সার্টিফিকেট হ্যান এগুলোতে আছে, কিন্তু সেটা সঠিক মেবি মে নট বি। সুতরাং আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা আমি আজকের এই প্রেডিকশনটি করব। স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা যখন আমি এই প্রেডিকশনটি করব এবং যখন আমি এই প্রেডিকশনটির মধ্যে থেকে যা যা উঠে আসছে বলবো, সেগুলো যদি তার জীবনের সাথে মিলে যায়, তাহলে অন্তত তার এই ধারণাটা হবে যে স্যার যে প্রেডিকশনটা করছে, বা আমার যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, সুতরাং অ্যাজাম্পশনের উপর বলে যাচ্ছেন, তা নয়। কেননা আমি আগেও বলেছি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা সাবজেক্ট ভিত্তিক সাবজেক্ট। তার ফলে কি হয়েছে, আমরা অনেক সময় অনেক কিছু অ্যাজাম্পশনের উপর বলে যেতে পারি, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। এই যে অ্যাস্ট্রোলজিক্যাল স্টার রিপ্রেজেন্ট করে আমাদের যে কোষের ইমপ্লিমেন্টেশন রয়েছে, এগুলো নিয়ে আমি বহুবার আলোচনা করেছি। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, তার যে সৃষ্টি স্পট ইমপ্লিমেন্টেশন ছক, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির দ্বারা চোখের কর্নিয়া দ্বারা যে কালপুরুষ ছক, যেটা আজকে আমি অ্যানালাইসিস করব, বিজ্ঞান এত উন্নত হয়েছে,
আমি যদিও এআই সম্পর্কে আমার সেরকম ধারণা নেই, কিন্তু আজকালকার দিনে নাকি এআই অ্যাস্ট্রোলজিও চলে এসছে। সেটা কি ধরনের আমি জানি না, নিশ্চয়ই সেটা ভীষণ মারাত্মক একটা বিজ্ঞানসম্মত ব্যাপারই হবে। কিন্তু কেবল বিজ্ঞানসম্মত ব্যাপার হোক, টেকনোলজিক্যাল উন্নত হোক, সাইন্টিফিক্যালি যে থিওরিটিক্যাল এবং তার দ্বারা যে অঙ্ক কষে ক্যালকুলেশনের মধ্যে দিয়ে এবং তার সাথে বিজ্ঞানকে মেশাতে হয়, প্রযুক্তিকে কিন্তু ততটা এখানে ইমপ্লিমেন্ট করা হয় না। প্রযুক্তি ততটা কিন্তু এক্ষেত্রে স্থায়িত্বতা বহন করে না। আমি দেখেছি বেশিরভাগটাই হচ্ছে অধ্যয়ন, বেশিরভাগটাই হচ্ছে প্র্যাকটিস। সুতরাং এআই অ্যাস্ট্রোলজি অনেক কিছু সৃষ্টি করতে পারে, বা অ্যাস্ট্রোলজিক্যাল যে অ্যাপস রয়েছে অনেক কিছু বলতে পারে। আমি দেখেছি গ্রহের অ্যানালাইসিস অকল্পনীয়, কিন্তু তারা কখনো স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারে না। এআই অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজি অ্যাপ কখনো, আপনারা দেখবেন অনেক অ্যাস্ট্রোলজি অ্যাপ রয়েছে হাতের ছবি পাঠান, হাত দ্বারা কখনো প্রেডিকশন বা ক্যালকুলেশন করা সম্ভব নয় অ্যাস্ট্রোলজিক্যাল মতে। তার কারণ হাতের রেখাগুলি কিন্তু নার্ভের দ্বারা সৃষ্টি হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, হরমোন আর নার্ভ জিনিসটা পুরোটাই আলাদা। সুতরাং কোনো অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ কখনো কোনো মতেই কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক, চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক, আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জানা নেই, কোনো এআই অ্যাস্ট্রোলজি বা এআই অ্যাপ দ্বারা বা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ দ্বারা কখনো যথার্থ প্রেডিকশন করা সম্ভব নয়। লাস্ট পশ্চিমবঙ্গের বুকে 7.5 বছর ধরে আমি দেখিয়ে এসেছি যে চোখের কর্নিয়া দ্বারা অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব, এটা আমি দেখিয়ে এসেছি। যাই হোক, এই নিয়ে বড় কথা বলবো না। আজকের প্রেডিকশনে আমি আরো সেইটাকে দেখাবো আমার অ্যানালাইসিসের মধ্যে দিয়ে। আমি সর্বপ্রথম তার যে কালপুরুষ ছক, বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, আবার বলছি প্রযুক্তিগত দিকটাকে এই ক্ষেত্রে কিন্তু সেরকম ইমপ্লিমেন্ট করা হয় না। কেননা যতই আপনি প্রযুক্তি যাই জানেন, যতই আপনার সামনে দামি কোনো ল্যাপটপ থাকুক, আপনি যদি ক্যালকুলেশন না করতে জানেন, এবং তার জন্য কিন্তু ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের প্রয়োজন হয়, প্রচন্ড অধ্যয়নের প্রয়োজন হয়, প্র্যাকটিসের প্রয়োজন হয়। এটা অস্বীকার করে লাভ নেই। এইগুলো সবকিছু যখন আপনি আয়ত্ত করে ফেললেন, আয়ত্তে চলে এলো, এইবার আপনি সামনে ল্যাপটপ বসিয়ে ল্যাপটপ দ্বারা ক্যালকুলেশন করলেন, সেটা আলাদা। কিন্তু কারোর বাবার ক্ষমতা নেই কোনো ল্যাপটপে আমি কিচ্ছু জানি না, শুধুমাত্র কয়েকটা ডাটা পুট করে দিলাম আর সমস্ত কিছু বেরিয়ে চলে এলো, সেটা সম্ভব নয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সর্বপ্রথম খুব ভালো মতন যদি আমি কালপুরুষ ছকটি লক্ষ্য করি, এই জাতকের কিন্তু কর্কট লগ্ন এবং কুম্ভ রাশি। কর্কটের ঘরে অর্থাৎ 1 নম্বর ঘরে অর্থাৎ লগ্নভাবে কোনো গ্রহ নেই, চন্দ্রের ঘরে কোনো গ্রহ নেই, সিংহের ঘরে, রবির ঘরে, সেকেন্ড হাউসে মঙ্গল বসে আছে, 3 নম্বর ঘরে কন্যা রাশির ঘরে বুধের ঘরে সূর্য বসে আছে, 4 নম্বর ঘরে তুলার ঘরে শুক্রের ঘরে শুক্র এবং বুধ বসে রয়েছে, শুক্রের ঘরে 12 নম্বর এবং 3 নম্বর ঘরে রবিপতি গ্রহ বসে রয়েছে। আমি এমন কিছু প্রেডিকশন করব যেটা শুনে এই ছেলেটাও আটকে উঠবে, এটা আমার একদম চ্যালেঞ্জ করলাম। কেননা ছেলেটার তো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কিছু নেই। এবার তিনি যদিও ছেলেটি বহুদিন যাবৎ আমার ইউটিউব চ্যানেল ফলো করছে, তবুও এই যে কালপুরুষ ছক যে কি জিনিস সেটা আমি তাকে বোঝাবো। 5 নম্বর ঘরটা যদি দেখা যায়, তাহলে বৃশ্চিকের ঘর, মঙ্গলের ঘরে প্লুটো। 6 নম্বর ঘরটা যদি দেখা যায়, ধনুর ঘর, বৃহস্পতির ঘর, কেতু বসে আছে।
7 নম্বর ঘরটা যদি দেখা যায়, মকরের ঘর, শনির ঘর, ইউরেনাস এবং নেপচুন বসে আছে। 8 নম্বর ঘরটা যদি দেখা যায় তাহলে কুম্ভের ঘর, সেখানে চন্দ্র বসে আছে, তাই কুম্ভ রাশি। 9 নম্বর ঘরটা হচ্ছে মীনের ঘর, বৃহস্পতির ঘর, কোনো গ্রহ নেই। 10 নম্বর ঘরটা হচ্ছে মেষের ঘর, মঙ্গলের ঘর, কোনো গ্রহ নেই। 11 নম্বর ঘরটা হচ্ছে বৃষর ঘর, শুক্রর ঘর, শনি এবং বৃহস্পতি বসে আছে। 12 নম্বর ঘরটা হচ্ছে মিথুনের ঘর, বুধের ঘর, সেখানে রাহু বসে আছে। প্রথমে চলে আসা যাক একজন জাতকের প্রেমজ সম্পর্ক, একজন জাতকের বিবাহিত জীবন, একজন জাতকের ওয়াইফ, এভরিথিং কিন্তু বোঝা যায় শুক্র দ্বারা। জাতিকার ক্ষেত্রে কিন্তু প্রেমজ জীবন, প্রেমিক এটা বোঝা যায় মঙ্গল দ্বারা, এবং হাজবেন্ড বিবাহিত জীবন এটা বোঝা যায় বৃহস্পতি দ্বারা। তাহলে এখন 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ, 12 নম্বর ঘরে প্রথমত রাহু বসে রয়েছে বুধের ঘরে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে 12 নম্বর ঘরে রাহু বসে আছে, রাহু মানে অনেককে বোঝায়। তাহলে কোথায় বসে রয়েছে? বুধের ঘরে বসে রয়েছে। সেই বুধ কোথায় বসে রয়েছে? শুক্রের ঘরে, শুক্রের সাথে বসে রয়েছে। তাহলে শুক্র মানে কি বললাম? শুক্র মানে প্রেমজ জীবন। তার মানে প্রথমেই যেটা বোঝা যাচ্ছে যে এই জাতকের কিন্তু একাধিক নারীর সাথে প্রেম ছিল। যেহেতু পুরুষ, যেহেতু সমকামিত সে নয়, তাই জন্য অপোজিট সেক্স অর্থাৎ মহিলার সাথে, নারীর সাথে তার প্রেম ছিল, ভবিষ্যতেও হবে। এখন তাহলে শুধু কি সে প্রেমজ জীবন যাপন করেছে, প্রেম করেছে? সেটা নয়, তার কারণ 11th হাউস দ্বারা আমরা কর্মফলকেও বুঝি। তাহলে 11th হাউস দ্বারা যখন আমরা কর্মফলকে বুঝি, 11th হাউসের অধিপতি গ্রহ কিন্তু শুক্র, কেননা 11th হাউসটা হচ্ছে বৃষর ঘর, সেখানে শনি বসে আছে। শনি মানে হচ্ছে লিগ্যাল অ্যাক্টিভিটিস এর জায়গা, লিগ্যাল অ্যাক্টিভিটিস এর জায়গা। তার মানে বেআইনি সে কোনো কাজ করে না। মানে আমি শুধু প্রেম করলাম, প্রেম করে ছেড়ে দিলাম, আবার প্রেম করলাম, তা নয়। অর্থাৎ সে যে প্রেম করেছে, সেই প্রেমজোর সম্পর্কটাকে সে আরেকটা সম্পর্কে পরিণতি লাভ হয়েছে, অর্থাৎ বিবাহ। অর্থাৎ এই জাতকের একাধিক প্রেমজ জীবন এবং এই জাতকের একাধিক বিবাহিত জীবন। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কত ক্যালকুলেটিভ এবং কত নিখুঁত ভাবে প্রেডিকশন করা সম্ভব। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 9 নাম্বার ঘরটা মীনের ঘর, 6 নাম্বার ঘরটা ধনুর ঘর, অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। সে কোথায় বসে আছে? সে কিন্তু শুক্রের ঘরে শনির সাথে বসে আছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে শনি কিন্তু 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 8 নাম্বার ঘরেরও অধিপতি গ্রহ। তাহলে 8 নাম্বার ঘর মানে কিন্তু মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তাহলে ডেফিনিট ভাবে বলা যায় আমি একটি মেয়েকে ভালোবাসলাম, বিয়ে হলো, কিন্তু সেই বিয়েটা ক্ষণস্থায়ী হয়ে গেল। আবার একটি মেয়েকে ভালোবাসলাম, বিবাহ হলো। আপাতত এখন কিন্তু একের অধিক বিবাহ লক্ষ্য করা যাচ্ছে, পরবর্তীকালে কিন্তু বিবাহ ভেঙে যাওয়া এবং আবার প্রেম করে বিবাহের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যদি সে নেগেটিভিটিকে অফ না করে তাহলে কিন্তু তাকে কিছুদিন ওয়েট করতে হবে। কিন্তু তার বয়স 25 থেকে 28, আমি এখানে ডিটেলিং করছি না, কেননা আমি তো সমস্ত কিছু লুকিয়ে রাখি, যেহেতু সবাই দেখছে। এটা তো অত্যন্ত পার্সোনাল প্রেডিকশন। সুতরাং সে নিশ্চয়ই এটা শুনেই অবাক হয়ে যাবে। তার আমি চোখের কর্নিয়া দ্বারাই প্রেডিকশন করছি, এবং প্রেডিকশনের মধ্যে দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে একাধিক বিবাহ এরই মধ্যে তার হয়ে গেছে, কিন্তু কোনোটাই জোর করে বিবাহ দেয়া হয়নি। সে প্রেমজ বিবাহ, বিয়ে করলাম, ডিভোর্স হয়ে গেল, আবার প্রেমজ বিবাহ, বিয়ে করলাম, আপাতত এখন চলছে। এখন মোটামুটি আমি 2টি বিবাহের জায়গায় লক্ষ্য করতে পারছি, পরবর্তীকালে কিন্তু আরো বাড়তে পারে।
এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কোথায় বৃহস্পতি এবং শনির অবস্থান। 7 নাম্বার ঘর, 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যদি দেখা যায় কোথায় বসে রয়েছে, 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 11 নাম্বার ঘরে বসে রয়েছে। 6 নাম্বার ঘরের এবং 7 নাম্বার ঘরের এবং 9 নাম্বার ঘরের, 7 নাম্বার এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহের একত্রীকরণ। কেননা মকরের এবং কুম্ভের অধিপতি গ্রহ হচ্ছে শনি, আর মীনের এবং ধনুর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে এবার ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে, শুক্র এবং শনি মানে কি বলেছি, স্ক্যাটারলি মুভ করা। শুক্র এবং আমাদের বৃহস্পতির যে অবস্থান সেখানে শনি চলে আসা মানে আমি বিবাহ তো করছি, কিন্তু দেখা যাচ্ছে আমার বিবাহের পেছনে অনেক অসঙ্গতি, অসংলগ্ন আমার জীবনযাপনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে 11th হাউস এবং 5th হাউসের কানেকশন ক্রিয়েট হচ্ছে। কেন? সমসপ্তম 11 নাম্বার ঘরের সমসপ্তমে কিন্তু 5 নাম্বার ঘরটা আসছে। 5 নাম্বার ঘরের সমসপ্তমে কোথায় কি আসছে? 11th হাউস আসছে। এবার 5 নাম্বার এবং 11 নাম্বার ঘরের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হচ্ছে, 10 নাম্বার 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 2 নাম্বার ঘরে বসে আছে, দৃষ্টিভঙ্গির ঘরে বসে আছে। তাহলে 11th হাউস এবং 5th হাউস মানে কি বলেছি, 11th হাউস 5th হাউস মানে হচ্ছে বন্ধুত্বের জায়গাটাও কিন্তু বলেছি। আমরা যখন আমাদের বন্ধুত্বের জায়গাটাকে ক্যালকুলেট করব তখন কিন্তু 5th এবং 11th ক্যালকুলেট করতে হয়, সেই ক্যালকুলেশনই আসে। তাহলে এই ক্ষেত্রে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি প্রেম করছি, তারপরে বিবাহ করলাম, ছাড়াছাড়ি হয়ে গেল, কেন হলো সেটা বললাম, আবার বিবাহ করলাম। এই দুটো বিবাহের মধ্যে কোনো না কোনো বিবাহ, যদিও ক্যালকুলেশনের মধ্যে দিয়ে 6-9 কানেকশন এবং 4 নাম্বার ঘর হিট করছে বলে সেকেন্ড বিবাহটা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বন্ধুর বউকে বিবাহ করা। আমি জানি এই প্রেডিকশনটা যখনই শুনবে ছেলেটির হাতুড়ি মাথায় উঠে যাবে, একদম চ্যালেঞ্জ কা সাথ, এবং ছেলেটি ভাববে যে সর্বদা ঈশ্বর, গড, আল্লাহ, বাবা সমস্ত কিছু বলে দিতে পারে, আসলে পুরোটাই আমার নলেজ, এর পেছনে কোন রকমের কোনো ঈশ্বর, আল্লাহ, গডের প্রভাব নেই, পুরোটাই কিন্তু আমার অভিজ্ঞতা, আমার পড়াশোনার প্রভাব রয়েছে। তাহলে একদম পরিষ্কার এবার ক্ল্যারিফাই করে দিই সাধারণ পাবলিক যারা শুনছেন তাদের ক্ষেত্রে, তার মানে ছেলেটি কিন্তু প্রেম করে বিবাহ করেছিল এবং পরবর্তীকালে ডিভোর্স হয়ে গেছে। এখনো কিন্তু তার ওই 25-28 বছরের মধ্যেই রানিং, তার মধ্যেই কিন্তু প্রথম বিবাহ এবং তারপরে সেটা ডিভোর্স হয়ে গেছে। দ্বিতীয়ত সেকেন্ড বিবাহটা কি হয়েছিল, ছেলেটির জন্যও হতে পারে বা যে কোনো কারণের জন্য, আমি তো ছেলেটির প্রেডিকশন করছি, অন্য কারোর তো আমি ছক দেখিনি। তাহলে কি হচ্ছে, বন্ধুর বউয়ের সাথে প্রেম হয়েছিল এবং সেই কারণেও হতে পারে। আবার দেখা যাচ্ছে বন্ধুর বিবাহিত জীবন নেগেটিভ হয়ে গেছে, ডিভোর্স দিয়ে দিয়েছিল, এবারে তার বউয়ের সাথে প্রেম হয়েছে, হতে পারে। কিন্তু বন্ধুর বউয়ের সাথে আবার প্রেম হয় এবং তারপর লিগেলি কিন্তু আবার তারা বিবাহ করে, সিঁদুর পরিয়ে বিবাহ নয়, লিগেলি বিবাহ করে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি সমাজ সংস্কারক নয়, আমি প্রেডিক্টর, তাই আমি কখনোই তোমাকে প্রশ্ন করব না পৃথিবীতে এত মেয়ে থাকতে বন্ধুর বউকেই টার্গেট করতে হলো। বন্ধুর বউয়ের সাথে বন্ধুর ডিভোর্স হয়ে যাওয়ার পরেও যদি বন্ধুর বউকেই বিবাহ করো, সেই বন্ধু আর তোমার বন্ধু থাকবে কি? আমি এই প্রশ্ন তোমাকে করব না, তার কারণ আমি কিন্তু সমাজ সংস্কারক নয়, আমি প্রেডিক্টর। আমি যদি এই প্রেডিকশন গুলো বিন্দুমাত্র ভুল করি তুমি অবশ্যই আমাকে জানিও এবং তুমি যে কোনো ব্যবস্থা নিতে পারো, কারণ আমি তো ওপেন চ্যালেঞ্জ করেই এই প্রেডিকশনটি করছি। এখন এর পরে যে প্রেডিকশনটা আমি করব, আমি যদি 6th হাউসকে লক্ষ্য করি তাহলে কেতুর অবস্থান, এবং কেতু মানে কি বলেছি, ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়।
তাহলে বৃহস্পতি এবং শনির একত্রীকরণকে আজকের দিনে দাঁড়িয়ে নেগেটিভ বলা হচ্ছে না। কেন না, 18 অক্টোবর রাত 9:39 বৃহস্পতি ট্রানজিট যখন হয়েছিল, শনিকে উচ্চস্থ করে দিয়েছিল। সেই শনি কিন্তু উচ্চস্থ হয়ে গিয়ে তার 3টে দৃষ্টির মধ্যে 2টো দৃষ্টিতেই মিনের ঘর এবং ফিজিক্যালি বৃহস্পতিকে হিট করে বৃহস্পতি শনির একত্রীকরণকে পজিটিভ করেছিল। তাহলে 10 নম্বর ঘরটাও যদি দেখা যায় তাহলে কিন্তু রবির ঘরে রয়েছে, কিন্তু সেই রবি কিন্তু 3 নম্বর ঘরে কোথায় রয়েছে? বুধের ঘরে রয়েছে। সেই বুধ শুক্রের ঘরে রয়েছে। তাহলে 3 নম্বর 4 নম্বর ঘরের মধ্যে সূর্য এবং শুক্রের একত্রীকরণে সম্পূর্ণভাবে দারিদ্র্যযোগ সৃষ্টি না হলেও আংশিক দারিদ্র্যযোগ সৃষ্টি হলো। যখনই আংশিক দারিদ্র্যযোগ সৃষ্টি হলো, তার মানে রবির পূর্ণ প্রভাব তুমি পেলে না এবং কেতুর পূর্ণ প্রভাবও পেলে না। তার কারণ বৃহস্পতি শুক্রের ঘরে রয়েছে। তাই জন্য তুমি সার্ভিস করো ডেফিনিট ভাবে, কিন্তু সরকারি চাকরি করো না। কিন্তু খুব ভালোই একটা চাকরি, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি কিন্তু যখন রাশি নিয়ে আলোচনা করি বা অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা করি, তখনও আমি বহুবার ধরে বলেছি যে শনি যখন উচ্চস্থ অবস্থায় থাকে তখন বেসরকারি সেক্টরকে বোঝায়। শনি এক্ষেত্রে শুক্রের ঘরে 11th হাউসে রয়েছে, তাই তো, এবং শুক্রের ঘরে রয়েছে এবং শুক্র স্বক্ষেত্রে বিদ্যমান। তাহলে এই ক্ষেত্রে বেসরকারি চাকরি তুমি করো, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু একটু আগেই কি বললাম বা আমি বহুবার ধরে কি বলে এসেছি, শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ আমি স্ক্যাটারলি মুভ করি, ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যায়। হ্যাঁ, তার ফলে কি হচ্ছে, বেসরকারি যে চাকরিটা তুমি করছো, আজকের দিনটাকে যদি লক্ষ্য করা যায় তাহলে তুমি কিন্তু হ্যাপি নয়। তুমি যখন আগে চাকরি করেছো, উন্নতি হয়েছে, তারপরে এই চাকরিটায় যখন গেছো তখন এই চাকরিটা মনে হচ্ছে গোল্ডেন চাকরি, খুব ভালো আনন্দে রয়েছি। কিন্তু আজকের দিনে তোমার হ্যাপাজার্ডলি মুভ করা বা তোমার মানসিকতার জায়গা, কারণ 8 হাউসে যখনই শনির ঘরে চন্দ্র বসে থাকে, তার মানে যেটা হচ্ছে লিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গা বা কঠিন পরিশ্রমের জায়গা বা পারফরমেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যায় বা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে। তার ফলে কি হয়ে যাচ্ছে, আজকের দিনে কিন্তু কর্মের জায়গায় তুমি স্যাটিসফাই নয়। আজকের দিনে দূর কাজ করতে ভালো লাগছে না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে তোমার মূল যে চিন্তাটা, সেই চিন্তাটা তুমি করছো, কিন্তু তুমি কি চিন্তা করছো সেটা আমি তোমাকে বলে দিতে পারি যে আমি চাকরিটা ছেড়ে দেব। তুমি বলেছো পরিপূর্ণভাবে অ্যানালাইসিস করার জন্য, পরিপূর্ণভাবেই অ্যানালাইসিস আমি করছি, কিন্তু তোমার মনের মধ্যে এখন চলছে আমি চাকরিটা ছেড়ে দেব। এবং যেহেতু 11th হাউস কর্মফলের জায়গায় শনি বসে রয়েছে, 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তুমি বিজনেস করতে চাইছো। এবং এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় যে তুমি বিজনেসে খুব উন্নতি করতে পারবে। তখনই উন্নতি করতে পারবে যখন কিন্তু 8 নাম্বার ঘরে শনি চন্দ্রের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স এবং 1 2 3 4 5 6 7 এবং চন্দ্র মঙ্গলের মধ্যে কিন্তু 2 নাম্বার 8 নাম্বার ঘরের মধ্যে শনি মঙ্গলের ব্যাড রিফ্লেকশনও ক্রিয়েট হচ্ছে। 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। 10 নাম্বার ঘর মানে তাহলে কি বলেছি, 1 6 10 কানেকশন। 10 নাম্বার ঘর মানে পশ্চিমবঙ্গ বলে নয়, তুমি যে কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে দেখবে 10 নাম্বার ঘরকে কর্মক্ষেত্রের ঘর বলা হয়। আসলে 10 নাম্বার ঘরটা কখনো কর্মক্ষেত্রের ঘর হতে পারে না। কেন? 1 6 6 নাম্বার ঘর মানে সার্ভিসের ঘর, 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1 7 7 নাম্বার ঘরটা বিজনেসের ঘর, 1 7 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1 5 সফলতার ঘর, 10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1 9 9 নাম্বার ঘর মানে উচ্চ শিক্ষার ক্ষেত্র, 9 নাম্বার ঘর মানে পিতার ক্ষেত্র, 9 নাম্বার ঘর মানে সংযোগের ক্ষেত্র, 10 কানেকশন। তাহলে সংযোগের ক্ষেত্র, পিতার ক্ষেত্র। তাহলে 10 নাম্বার ঘরটা হচ্ছে জংশন, 10 নাম্বার ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে। 12 নম্বর ঘরকে বলা হয় না কেন?
না 12 নাম্বার ঘরটা হচ্ছে ব্যয়ের স্থান। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 11টা দিককে, তার ব্যয়ের স্থান হচ্ছে 12 নাম্বার ঘর। তাহলে 1 থেকে 11 পর্যন্ত যে কোনো ভাবের যদি পরিপুষ্টতা লাভ করতে হয়, স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাই তোমাকে যদি হতে হয়, তাহলে 10 নাম্বার ঘরকে উচ্চস্থ থাকতেই হবে। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মানে আমাদের মঙ্গল যখনই রবির আন্ডারে আছে, ভেরি নাইস, কিন্তু শনি এবং চন্দ্রের বীজযোগের আন্ডারেও সেটা চলে যাচ্ছে। এই নেগেটিভিটিকে অফ অবশ্যই তোমাকে করতেই হবে, নয়তো তুমি নিজেই বুঝতে পারবে যে বিজনেস, প্রথমত হচ্ছে বিজনেসটা তুমি রানিংই করতে পারবে না। বিজনেস করতে চাইছি বলেই দেখবে আস্তে আস্তে টাইমটা চলে যাবে এবং বিজনেসে তুমি সফল হতে পারবে না। বিফল হয়ে আমার কাছে আসার চাইতে আমি আগে থেকেই প্রোটেকশন নিয়ে বিজনেসটা শুরু করলাম, এটা আমার মনে হয় ভালো। তুমি কি মত পোষণ করো, তোমার কি মনে হয়, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু আমার কাছে কেবলমাত্র জানার জন্য প্রেডিকশন করে কোনো লাভ নেই, কেননা তোমার আজকেই প্রেডিকশনটা তুমি করছোই, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চাকরিটা তুমি করতে চাও না। আমি যদি ভুল বলি আইনত বন্দোবস্ত নিয়ে, চাকরিটা তুমি করতে চাও না, চাকরিটা আমি করব না, আমি বিজনেস করতে চাই, সেটা তুমি আমাকে বলনি, কিন্তু এটা লক্ষ্য করতে পাচ্ছি। এবং সেই সঙ্গে এটাও দেখতে পাচ্ছি বুধ এবং শুক্রের একত্রীকরণ সমসপ্তমে 10 নম্বর ঘরকে হিট করছে। সেই 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ সূর্যের ঘরে বসে আছে মঙ্গল, এবং সূর্য বুধের ঘরে, সেই বুধ আবার শুক্র এবং বুধের একত্রীকরণের মধ্যে 9635 কানেকশন। সুতরাং গ্রাফিক ডিজাইনিং বা গ্রাফিক ডিজাইন রিলেটেড তুমি কোনো বিজনেস করতে চাইছো, চ্যালেঞ্জ কা সাথ বলে দেওয়া যায়। গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, দেখো এই সমস্ত পড়াশোনা তো আমার নেই, তাই জন্য আমি হয়তো সঠিক মতন উচ্চারণ করতে পারছি না, কিন্তু যেটা বোঝা যাচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো বিজনেস তুমি করতে চাইছো, একদম চ্যালেঞ্জ কা সাথ আমি বলে দিতে পারি। হয়তো টার্মস গুলো বা উচ্চারণটা আলাদা হবে, কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের বিজনেস করার জন্য তুমি মেন্টালি নিজেকে তৈরি করছো, কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি সফল হতে পারবে না। আমার এতক্ষণের প্রেডিকশন যদি 0.1% ভুল না হয়ে থাকে, যদি 0.1% ভুল হয়ে থাকে, তাহলে আমি ফালতু, আমার কথা শুনো না। যদি 0.1% ভুল না হয়ে থাকে, তাহলে এটাও সত্যি হবে। তুমি নেগেটিভিটিকে অফ না করে যদি প্রেডিকশন করো, তাহলে কিন্তু আমাদের ব্যবসার জায়গায় তুমি কখনোই সফল হতে পারবে না। তবে এটা কিন্তু লিখে দেওয়া যায় 2026-এই তুমি কাজ ছাড়বে, একদম চ্যালেঞ্জ, তুমি স্বইচ্ছাই কিন্তু চাকরিটা তুমি ছেড়ে দেবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। কেমন, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে এই যে 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল, এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ সমসপ্তমে শুক্রকে হিট করেছে। এবার এই শুক্র কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথেও একত্রীকরণ করেছে, কোথায়, আমাদের বৃষর ঘরে, তাই তো, সেখানে আবার বৃহস্পতি বসে রয়েছে। 11th হাউস মানে সফলতাকে ত্বরান্বিত করা, এবং 11th হাউস মানে কর্মফলের জায়গা। তাহলে শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ এখানে ফাটকা রিলেটেড জায়গাটাকে পজিটিভ বিন্দু মাত্র করছে না, যেহেতু এই বুধের ঘরেই কিন্তু, বুধের ঘর 12 নম্বর ঘর, সেখানে রাহু বসে রয়েছে। তাই জন্য ওয়েস্ট বেঙ্গলের বাইরে তুমি কাজ করছো ঠিক আছে, কিন্তু এই বুধের ঘরেই আবার সূর্য বসে রয়েছে। তাহলে ফাটকা রিলেটেড জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে, মানে ফল ডাউন করে যাওয়া। প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়। দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া। কিন্তু তুমি তোমার জীবনে শেয়ার ট্রেডিং রিলেটেড জায়গায় না জেনে বুঝে হ্যাপাজার্ডলি কিন্তু তুমি সেই জায়গাটা ব্যবহার করেছো, সেই জায়গায় গেছো, এবং সেখানে তুমি টোটাল ফ্লপ। মিথ্যে কথা বলছি? 6 নাম্বার ঘরে কেতু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে গেছে, ঋণে ঋণগ্রস্ত হয়ে গেছো তুমি। এখন তোমার 50, 60, 70, 80 হাজার টাকায় আর হবে না, এত ঋণ হয়ে গেছে। এবং এই ঋণটা কিভাবে করেছো জানি না, পরবর্তীকালে কিন্তু ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর দায়
তার ফলে মামলা মকদ্দমা হ্যানত্যান অনেক কিছু হতে পারে। আমার চেম্বারে একজন এসেছিল, তাকে কিভাবে বাঁচিয়েছিলাম বর্ধমানের চেম্বারে, বেঁচে যাবার পর সে আমার সাথে আর যোগাযোগ রাখলো না। একদম তার এমন ক্রাইসিস হয়েছিল, আর বলতে চাই না, শ্রী ঘরে যেতই যেত। যাই হোক, তাহলে শেয়ার ট্রেডিং রিলেটেড কোনো জায়গায়, এই ফাটকা রিলেটেড জায়গায় গিয়ে তুমি মানে একেবারে ধারে ধার হয়ে গেছে তোমার, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তোমার জীবনের সবচাইতে মানে নেগেটিভ জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 8 নাম্বার ঘরে চন্দ্র 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, এবং 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যে সমসপ্তমে শনিকে হিট করছে, সেই শনি আবার 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। সেই শনি কিন্তু আবার 11th হাউসে বসে আছে এবং 5 নাম্বার ঘরকে হিট করছে। 5 নাম্বার ঘর মানে সফলতার জায়গা বোঝানো হয়। 5 নাম্বার ঘর মানে বুদ্ধির জায়গাও বোঝানো হয়। তাহলে 11th হাউসে শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণের ফলে কি হয়ে গেল, তুমি না স্ক্যাটারলি মুভ করছো তো, এবং সম্পূর্ণ অন্যের দ্বারা প্রভাবিত, অন্যের দ্বারা তাড়িত, অন্যের দ্বারা প্রভাবিত, তোমার সিদ্ধান্ত অন্য কেউ নিচ্ছে, এই জায়গাগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যখনই আমার রথের রাশ আমার হাতে থাকছে না, যখনই অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছি, অন্যকে বেশি বিশ্বাস করতে শুরু করছি, তুমি অস্বীকার করতে পারো তোমার তো 2টো বিবাহ হয়ে গেছে, আজকের দিনেও কিন্তু মনে হচ্ছে এই বিবাহটা গেল 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 গেল, হচ্ছে কিনা? তুমি যে ধরনের ফ্লাকচুয়েশন তোমার মধ্যে যে ধরনের রয়েছে, এবং স্ক্যাটারলি যেভাবে মুভ করো, এবং তুমি যে ধরনের মানুষ, হ্যাঁ, একটা সম্পর্কের মধ্যে সিকিউরিটির জায়গা এবং একটা সম্পর্কের মধ্যে যে দায়িত্বের জায়গা, সেটা তুমি কখনোই কিন্তু যথাযথ পালন করতে পারবে না বাবা। তুমি যত ভালোই ছেলে হও না কেন, এটা লক্ষ্য করা যাচ্ছে তোমার অনেক পরিবর্তনের প্রয়োজন। আমি আবার বলছি, অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, তাই না? অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। সুতরাং এই নেগেটিভিটিটাকে অফ করা প্রয়োজন ছিল। আমি জানি হাতের মধ্যে তোমার 10 আঙ্গুলের মধ্যে মিনিমাম 4-5টা স্টোন তো পড়া রয়েছেই, এটা না আরো তোমাকে না ডিক্রিজ করে দিচ্ছে। আমার কথা তখনই শুনো, আমি যে প্রেডিকশন গুলো করলাম, একদম তুমি বিন্দুমাত্র কিচ্ছু বলনি, না শুনেই আমি প্রেডিকশন গুলো করলাম। এগুলো যদি যথার্থ হয়, তবে আমার বাকি কথাগুলোও তুমি কিন্তু শুনো। তুমি ভুলভাবে পরিচালিত হচ্ছ। এরকম অনেক স্টুডেন্ট আমার কাছে এসেছিল, যারা ভুলভাবে নিজেদেরকে ইমপ্লিমেন্ট করে ঋণগ্রস্ত হয়ে গেছে। ঋণগ্রস্ত হয়ে গিয়ে, বাবা এবার তো আমার আর সার্ভিস দ্বারা আর সেই ঋণ পরিশোধ করা সম্ভব নয়, তখন আরো বেশি তারা ফাটকার জায়গায় চলে যাচ্ছে। ভুল, চরম ভুল, মারাত্মক ভুল, এটা মাথায় রেখো। কেমন অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছ তুমি, এবং এটা বলতেও খারাপ লাগছে, তুমি আমার সন্তানের চাইতেও অনেক ছোট। অত্যন্ত পরিমাণে তোমার মানে ক্যারেক্টারলেস, চরিত্রহীনতার জায়গা আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, অপোজিট সেক্সের প্রতি মারাত্মক দুর্বল তুমি, হ্যাঁ, মারাত্মক দুর্বল। এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। নেশার জায়গাটা, এটাও লক্ষ্য করতে পারছি। অন্য কেউ ফুজলালে, মানে পিন দিচ্ছে, তুমিও তাদের কথায় পরিচালিত হচ্ছে, এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এই জায়গাটা একদম ঠিক নয়। তুমি যে ব্যাপারে আমাকে প্রেডিকশন করতে বলেছিলে, সেটা কিন্তু আমি ইতিমধ্যেই বলে দিয়েছি। আমি তোমাকে কয়েকটা প্রেডিকশন এরই মধ্যে করে রাখি। যদি তুমি আমার কাছে না আসো, হাতের মধ্যে স্টোন পরে রয়েছো, তার মানে তো তুমি প্রোটেকশন নিয়ে রেখে দিয়েছো, তাই যদি মনে করো, এবং স্টোন যদি তুমি পরেও থাকো, তাহলে আরো ডিক্রিজ হবে। তোমাকে কয়েকটা কথা বলে রাখছি, শোনো। জুলাই থেকে আগস্টের মধ্যে এই বিবাহের জায়গাও সেপারেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। একদম ডেফিনিট ভাবে কিন্তু এটা বলে দেয়া যায়, শুক্র 10 নাম্বার ঘরকে যখন হিট করছে, তোমার ওয়াইফও কর্ম করে। সুতরাং এই ক্ষেত্রে, এই বিবাহের ক্ষেত্রেও কিন্তু সেপারেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে।
তোমার আরেকটা জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, গড়িয়াহাটের চেম্বারে একজন মা এসেছিলেন তার মেয়েকে নিয়ে। তিনি নিশ্চয়ই আমার এই অনলাইন প্রেডিকশনটাও শুনবেন, খুব ইম্পর্টেন্ট স্টোরিটা শোনো। এই যেইবার গেল তার আগের বারে এসেছিলেন, মানে এই যে আমাদের জানুয়ারি মাসটা গেল, ডিসেম্বর মাস, নভেম্বর মাসে তিনি এসেছিলেন। এবারে সেই মাটি তার প্রেডিকশন করালেন। মেয়ের প্রেডিকশন যখন করালেন, আমি তখন বললাম মেয়ের প্রেডিকশন করালো এবং মেয়ের একজন মানে বয়ফ্রেন্ড ছিল, প্রেমিক ছিল, তার প্রেডিকশন করেছে। তার আমি প্রেডিকশনটা করতে বাধ্য হলাম, তার পেছনেও কিছু কারণ ছিল। আমি তখন সেই মেয়ে আর মায়ের সামনে সেই ছেলেটির প্রেডিকশন করে বলেছিলাম কিছুদিনের মধ্যেই তার কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, কিছুদিনের মধ্যেই তার অ্যাক্সিডেন্ট হবে, নভেম্বর মাসে গড়িয়াহাটে। এবার কি হলো, আমি বললাম, এবারে প্রেমিকের কথা বাদ দিয়ে চলে গেছে। ডিসেম্বর মাস গেল, তারা রেমেডি নিয়েছিল, মা রেমেডি নিয়েছিল, মেয়েরও রেমেডি নিয়েছিল, মেয়ের রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই হয়নি। কেন হয়নি? আমি জানুয়ারি মাসে শুনলাম ছেলেটি এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, ও বাঁচবে কিনা সন্দেহ, এমন অবস্থা। মেয়েটি সারাক্ষণ গিয়ে ওকে শুশ্রূষা করছে। আমার মুখ নিঃসৃত বাণী দৈববাণী, তার পেছনে সায়েন্স রয়েছে, ক্যালকুলেশন রয়েছে, হ্যাঁ, ম্যাথ রয়েছে। আমি যেটা দেখতে পাচ্ছি, তুমিও কিন্তু অগাস্টের মধ্যে 2 চাকা, তুমি বাইক চালাতে ভীষণ ভালোবাসো, এটাও আমি দেখতে পাচ্ছি। বাঁ হাতে তুমি বহুবার আঘাত পেয়েছো এবং হাঁটুতে, ডান বাঁ হাঁটুতে তুমি বহুবার আঘাত পেয়েছো, এটাও আমি লক্ষ্য করতে পারছি। মারাত্মক রকমের দুর্ঘটনার জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তুমি দেখবে, আমি ফাইনাল টাইম দিয়ে দিলাম তোমাকে, এন্ড অফ অগাস্ট, তার মধ্যে এমন অ্যাক্সিডেন্ট হবে যেগুলো 1 বছর বিছানায় পড়ে রইলাম। মারাত্মক অ্যাক্সিডেন্টের জায়গা, 2 চাকা দাঁড়া, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন এই জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তোমাকে আমি একটি কথা শুধু বলবো, যে তুমি অফিস নাম্বারেই লিখেছো, তবুও তুমি লিখেছো যে তোমার দাদা আমার কাছে এসেছিলেন, নানান আরো অনেক কিছু লিখেছো, তোমার বাবা মাও এসেছিলেন, তুমি লিখেছো। আমি আজকের দিনে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, তোমার মা কিন্তু বেঁচে নেই, তোমার মা কিন্তু আজকের দিনে নেই দেখতে পাচ্ছি, মানে অসুস্থ নয়, তোমার মা এই সংসারে আর নেই। যখন এসেছিলেন দাদার জন্য, দাদার উন্নতি হচ্ছে, সবকিছু ঠিক, মায়ের জায়গাটা কিন্তু নেই দেখতে করতে পারছি। এটাও একটা গোল্ডেন প্রেডিকশন করলাম। কেমন ভীষণ সাবধান কিন্তু তোমাকে হতে হবে, নেশা থেকে খুব সাবধান। তোমার সামনে মদ, তোমার সামনে অর্থ, তোমার সামনে অপোজিট সেক্সের প্রলোভন দেখালে তোমার মধ্যে যে পাশবিকতা বা দাসত্ব, সেটা কিন্তু কাজ করতে শুরু করে। তার হয়ে তুমি সে যা বলছে সেই কাজ করতে শুরু করছো, এটা মারাত্মক রকমের ভুল। এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর 7 মাসের পর থেকে নেগেটিভিটি অফ হতে শুরু করে, 12 থেকে 15টা মাসের মধ্যে নেগেটিভিটি অফ হয়। সুতরাং এখন তোমার যা ক্রাইসিস, দুর্ঘটনার জায়গা বা চাকরি ছেড়ে দেবার জায়গায়, তাতে তুমি যদি এটা শোনার পর ঠিক আছে ভেবে দেখি মনে করো, তাহলে কিন্তু মারাত্মক প্রবলেম। তুমি যদি মনে করো আমি আমার জন্য বলছি, তাহলে আমার কিছু করার নেই, আমি প্রমাণ দিতে প্রস্তুত নই যে না আমার জন্যই বলছি, আসুক আমার কাছে আসুক, তা নয়। কিন্তু ইমিডিয়েট এই নেগেটিভিটিকে তুমি যদি অফ না করো, তার খেসারত কিন্তু নেক্সট 5 বছর ধরে তোমাকে দিতে হবেই হবে। 2026-এ তুমি কোনো মতেই কিন্তু সার্ভিস করবে না। তোমার মেন্টালিটি আজকের দিনেও কিন্তু পারলে কালকেই কাজ ছেড়ে দিয়ে রাখুন। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, সেকেন্ড বিবাহিত জীবনের জায়গাও কিন্তু মারাত্মক ডিটোরিয়েট করে যাচ্ছে, কেননা দায়িত্বের জায়গা সেটা কিন্তু নেই। আমি অনেক অন্যভাবে তোমাকে বলতে পারতাম, তুমি আঘাতপ্রাপ্ত হবে তাই বললাম না। তাহলে এই জায়গাটাও ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আরেকটা কথা তোমাকে আমি পিতৃতুল্য তো, সেই হিসেবেই বলছি, যখন আমি কোনো ভুল কাজ করে প্রচুর দিনা হয়ে গেল,
আমি জানি প্রচুর দেনা হয়ে গেছে, সবাই তো এবার দেনা হয়ে গেছে, কেউ তো আর ছাড়বে না, সবাই বারবার থ্রেডিং দেবে, হ্যান করবে ত্যান করবে। এবার তুমি যদি মনে করো যে আমি অন্য কোনো শেয়ার ট্রেডিং, লটারি, সাট্টা, জুয়া, কোথাও জায়গা থেকে হঠাৎ করে কোটি টাকা পেয়ে যাব, তুমি সব মুকুব হয়ে যাবে, জীবনে এটা সম্ভব নয়। জীবনে কখনো এটা সম্ভব নয়। আজকের দিনে দাঁড়িয়ে লটারি বিজনেসটা হচ্ছে ব্ল্যাক মানিকে হোয়াইট করার একটা নামান্তর মাত্র। এটা আমি ভালো মতন অবজার্ভ করেছি। তুমি যদি মনে করো একটা টিকিট কিনে তুমি কোটি টাকা পেয়ে গেলে, তোমার ধার শোধ করে দিলে, সেটা কখনো সম্ভব নয়। তোমার এই প্রবৃত্তিটাকেই অফ করার প্রয়োজন আছে। তুমি এই ধারটাকে শোধ অটোমেটিকলি করতে পারবে। আমার কাছে এমন অনেকেই এসছেন যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণ ছিল, আস্তে 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 তারা দেখা গেছে মানে কি বলবো, মানে 80% 90% দিয়ে ফেলেছে। তুমিই দিতে পারবে, শুধু জীবনটাকে সঠিক মতন পরিচালিত করতে হবে। আরো বেশি কিন্তু নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে যেতে হবে, এবং অন্যের ইনফ্লুয়েন্সে যদি চলে আসো তাহলে কিন্তু মারাত্মক নেগেটিভ। এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাকে হওয়া প্রয়োজন, তোমার হওয়া প্রয়োজন বলে কিন্তু আমি মনে করি। আমি আরো অনেক ডিটেলিং করতে পারতাম, সেই ডিটেলিং করে দেখো আমি কত জানি, এটা না বলাই ভালো। আমি আসল জিসটা তোমাকে বলে দিলাম, একদম পুরো ক্ল্যারিফাই করে দিলাম। এবার তুমি চিন্তা করবে তুমি কার কাছে আসবে কি আসবে না। আমার কাছে যদি আসতে হয় তাহলে এই প্রেডিকশনটার পরে আমার কাছে আসার পরিপূর্ণ নিয়মানুবর্তিতা আমি লিখে মানে একদম ডিটেলিং করে দিলাম, সেটা ভালো মতন পড়বে। তারপর যদি মনে হয় সেই নিয়মগুলো মেনে আমার কাছে আসতে পারবে, তবেই আসবে। আজকের মতন এটুকুই। নমস্কার। Thank you.